শান্ত ভাই আমাকে বলছে যে ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই, যে নিজের কাজটা নিজে করে যাও, সাকসেস তোমার আসবেই। তুমি যখনই নেটে ব্যাটিং করবা, চিন্তা করবা যে ম্যাচ খেলতেছো, তখন ম্যাচ যখন চিন্তা করবা তখন তোমার বডি, তোমার রিয়াকশন টাইম সব কিছু ম্যাচের মধ্যে হবে। আমি ওকে একটা জিনিসই ওকে বলছিলাম যে যেই সময়টা যাচ্ছে এই সময়টা সবসময় থাকবে না। পোলার আইসক্রিমের সৌজন্যে ঈদ বন্ধুত্বের উৎসব খেলার মাঠে বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হয়েছি আমি মামুনুর রশিদ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমাদের সাথে দুজন গেস্ট আছেন যারা আপনাদের অতি পরিচিত। একজন আছেন মাহফুজুর রাব্বি, আরেকজন আছেন জিসান আলম। তাদেরকে আপনারা ইতিমধ্যে সবাই চেনেন। বাংলাদেশের উঠতি ক্রিকেটার আন্ডার-19 বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, বাংলাদেশের এ দলের হয়ে বর্তমানে খেলছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সবশেষ বিপিএলও খেলেছে। তাদের সাথে আজকের ঈদ আড্ডা দিতে চাই। দুজনকে আবারও একটু ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন? ঈদের গল্প শুনতে চাই। আমাদের যেহেতু শোর নাম হচ্ছে বন্ধুত্বের গল্প, সেই বন্ধুত্বের গল্প শুনতে চাই। একটু মাহফুজুর রাব্বি দিয়ে শুরু করতে চাই। আসলে ঈদটা আসলে কেমন কাটে? জিসান আলম ও আপনার একই এলাকার, আপনার সমসাময়িক বেড়ে ওঠা, ঈদের সময়টাতে দুজনের মধ্যে দেখা হয় কিনা বা পরিবারের মধ্যে সেই আপ্যায়নটা থাকে কিনা? ঈদটা তো একটা মানে আমাদের এজ এ মুসলিম হিসেবে একটা অন্যরকম ধর্মীয় একটা উৎসব। সো আসলে ট্রাই করি যে পরিবারের সাথে কাটানোর, তাছাড়া ফ্রেন্ড সার্কেল তো আছেই। চেষ্টা করি যে পরিবারের সাথে সাথে ফ্রেন্ডদের সাথেও কীভাবে একটু সময় দেওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক, জিসানের সাথেও কথাবার্তা হয়। ঈদে আমাদের মাঠে একটা প্রোগ্রাম থাকেই, যে ঈদের দিন মানে যে জায়গায় থাকি না কেন, আমরা ঈদের দিন বিকেলবেলা আমরা মাঠে আসি। সো সব ক্রিকেটাররা মাঠে আসার পরে ওইখানে একটা অন্যরকম একটা উৎসবমুখর পরিবেশ ওখানে তৈরি হয়। সো ঈদের দিনটা ভালোই কাটে। একটু জিসানের কাছে যেতে চাই। জিসান, আপনার আসলে ঈদের দিনটা কেমন কাটে? রাব্বির কথা শুনছিলাম যে আপনাদের ঈদের একটা প্রোগ্রাম থাকে মাঠে, সেখানটাতে আসলে কী ধরনের এনভায়রনমেন্ট থাকে? বন্ধুত্বের সেই আবহাওয়াটা আসলে কেমন হয় ঈদের দিনটাতে? না, ঈদের দিন সকালে নামাজ পড়ে পরে বাসায় তো মা বাবার সাথে সময় দিই, তারপরে ফ্যামিলি, তারপর বিকেলে আমাদের প্রত্যেক ঈদে, এরা কুরবানি ঈদ হোক, রোজার ঈদ হোক, সবসময় আমাদের একটা মাঠে আমরা যে একাডেমিতে প্র্যাকটিস করি, ক্লেমন আর্মস ক্রিকেট একাডেমি, স্যাররা আসে, স্টুডেন্টরা আসে, যারা আমরা আসি সবাই এসে আড্ডা টাড্ডা দেই, আমরা একসাথে বসে কথাবার্তা বলি, তারপরে মাগরিবের আগে আমরা সবাই চলে যাই। তো ঈদের দিনটা এইভাবে আমাদের কাটে। কিন্তু আমরা অনেক মাঠে যখন যাই সবাই অনেক এনজয় করি, মজা টজা করি, ছবি টবি তুলি, ফান করি অনেক। যেহেতু একই সাথে প্রায় বেড়ে ওঠা, একই এলাকার মানুষ, একটু যদি জানতে চাই কত বছর বয়স থেকে আসলে দুজনের মধ্যে পরিচয়টা মনে পড়ে কি? কত 16-17 এরকম আরো আগে হতে পারে, বাট 16-17 থেকে আমরা আসলে লাইক একসাথেই শুরু করি। তো আমার হচ্ছে যে বছর লাস্ট 14, তো ওই বছর হচ্ছে ওর ফার্স্ট ইয়ার মেবি শুরু হচ্ছে। তো ওই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম মেবি। তো ওইখান থেকে আসলে জার্নিটা শুরু আমাদের। তারপর থেকে আসলে এখন পর্যন্ত আমরা একসাথেই আছি। তো এইভাবেই আসলে কেটে যাচ্ছে। তো ছোটোবেলা থেকে আসলে আমরা একই একাডেমিতে প্র্যাকটিস করি। যেমন ওর বাবা জাহাঙ্গীর স্যার হচ্ছে আমাদের মানে কোচ। তো ওনার কাছ থেকেই প্র্যাকটিস করা, তো একসাথেই আসলে এখন পর্যন্ত আমরা আছি। জিসানের কাছে একটু জানতে চাই। জিসান, রাব্বি একটু আগে শুরু করেছে আপনার মাঠে যখন যেতেন, সেই সিনিয়র ভাবটাকে নিত কিনা রাব্বি আপনাদের? আসলে তখন যখন নতুন একদম প্রথম পরিচয়, তখন আসলে কেমন ছিল? না, তেমনটা কখনো দেখিনি, কারণ উনি যখন শেষ করছে তখন আমার ফার্স্ট 14, তারপর আমি 16 এক বছর খেলি, পরে 18 একসাথে, আমরা 19 একসাথে ওয়াইসআই খেলছি। তো ওরকমভাবেই সব জায়গায় উনি ক্যাপ্টেন ছিল, খেলছি, ওরকম কখনোই মনে হয় না যে উনি মানে সিনিয়র প্রভাব পড়তেছে বা ক্যাপ্টেন, সেরকম না। সবসময় একসাথে ছিলাম, এনজয় করছি, উনিও এনজয় করছে। কখনো মানে আমরা ছোট বড় কখনোই মনে হয় না যে ছোট বড়, সবসময় বন্ধুত্বের মতন সম্পর্ক ছিল। স্টিল এখনও ওই সম্পর্কটাই আছে বন্ধুত্বের মতন। হয়তোবা অনেক সময় অনেক জায়গায় থাকা হয় না আমাদের দুজন একসাথে, বাট সবসময় যোগাযোগ হয়, কন্ট্যাক্ট হয়, যে এই জায়গায় থাকি বা ওই জায়গায় থাকি। তো এরকমই এখনও চলতেছে, ইনশাল্লাহ আশা করবো সামনেও এভাবেই চলতে থাকুক আমাদের। আপনারা অনেক দুজনই সামাজিক কাজ করে থাকেন। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনেও আপনারা দুজন অনেক ধরনের সামাজিক কাজ করেছেন, বা বন্যার্তদের সহযোগিতা আপনারা কাজ করেছেন। এই চিন্তাগুলো আসলে কিভাবে আপনাদের মাথায় আসে, বা ঈদে এরকম কোনো পরিকল্পনা থাকে কিনা যে একটু যারা নিম্নবিত্ত আছে তাদেরকে একটু সহযোগিতা করা? না, অবশ্যই সবসময় চিন্তা থাকে যে কোনো মানুষকে হেল্প করা, এটা তো উচিত। যে একটা মানুষ অনেক অসহায়, ওনাকে হেল্প করা উচিত। তো এটা মানে কোনো প্ল্যান থাকে না। যদি কেউ ফোন দেয়, হয়তো বা উনিও ফোন দেয় যে আজকে আমার একটা গরিব ভাই অ্যাক্সিডেন্ট করছে, এরকম এরকম চিকিৎসার জন্য, ঠিক আছে ভাই, যতটুকু সামর্থ্য থাকে অতটুকু হেল্প করার চেষ্টা করি। আমার জন্য কোনো প্রবলেম হলে ওনাকে ফোন দিই। তো এভাবে আর কি জিনিসটা করা, বা কোনো আগে থেকে কোনো প্ল্যান থাকে না আমাদের। জাস্ট হঠাৎ করে কোনো কিছু, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কারো হেল্প প্রয়োজন হলে ওটা করার চেষ্টা করি। বন্যার্তদের আসলে ওই যে পরিকল্পনা আপনারা গিয়েছিলেন বা আপনারা সরাসরি গিয়েছেন, সেটা আসলে কীভাবে পরিকল্পনাটা হচ্ছে? এটা ফার্স্টে আমি আর রিপন
হচ্ছে কথা বলতেছিলাম যে এটা তো একটা মানে একটু ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, তো আসলে আমাদের তো এটা করা উচিত, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমাদের এটা করা উচিত। তো আমি যখন রিপনকে বলি, সো ওই সময়টা রিপন এক চান্সেই আসলে তখন বললো যে হ্যাঁ এটা তো করা যায়, আমাদের সিনিয়র প্লেয়াররা আছেন, আমরা আছি। তো জিশানকে আমরা যখন ফার্স্ট কল করি, মানে জিশান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিওয়ান যাকে আমরা কল করেছি বলছে, অ্যাপ্রিসিয়েট করছে যে না হ্যাঁ করতে পারো অবশ্যই। তো ওইখান থেকে আসলে ইন্সপিরেশন কাজ করেছে। সো এই জিনিসগুলো আসলে একা সম্ভব না, আমরা হয়তোবা আমরা সামনে থেকে নেতৃত্ব দেই বা আমরা উদ্যোগ নেই, বাট আসলে আমাদের একার পক্ষে তো এগুলো আসলে সম্ভব না। তো সবাই আসলে ফ্রেন্ডস, তারপরে ক্রিকেটার, মানে আশেপাশে যত মানুষ আছেন তাদের হেল্পের মাধ্যমে আসলে আমরা এই জিনিসগুলা মানে তুলে ধরতে পারি। আর তাছাড়াও যেমন রমজান মাস তো আসলে একটা অন্যরকম মাস, তো এখানে ট্রাই করি যে আমরা আসলে কিছু করার জন্য। আর একটু যদি ঈদের দিনে ফিরতে চাই আবারও, ঈদের দিনটাতে সবচেয়ে বেশি কোন কাজটা করতে পছন্দ বা ভালো লাগে? স্পেসিফিক তো ওরকম কোনো কিছু নেই, বাট ভালো লাগে সকালবেলার নামাজটা পড়তে যেতে, গোসল সকালবেলা একটু আর্লি সকালে ঘুম থেকে উঠে গোসল করে ঈদের নামাজটা পড়তে যেতে খুব ভালো লাগে। এটা অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে যে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে নামাজ পড়ে, তো ওই একটা অন্যরকম এনভায়রনমেন্ট থাকে। ওই জিনিসটা সকালবেলা বেশিরভাগ নামাজ পড়ার পরে যখন সবাই কোলাকুলি করি, তো ওই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। এখন তো আপনারা অনেক ব্যস্ত হয়ে গেছেন, আসলে ছোটবেলার যে ঈদগুলো ছিল সেগুলোর সাথে আসলে মিল পান কিনা, বা কোথাও গিয়ে আক্ষেপ হয় কিনা যে ছোটবেলার ঈদগুলো অনেক মজার ছিল, কোনো কিছু মিস করেন কিনা? না, মিস অবশ্যই করি, ছোটোবেলার ঈদ খুবই মিস করি, কারণ ছোটোবেলায় চাইলে অনেক জায়গায় যেতে পারতাম, ঘুরতে পারতাম, দৌড়াদৌড়ি করতে পারতাম। এখন এটা বয়সের সাথে সাথে ওইটা চেঞ্জ হয়েছে, তো অনেক কিছু চাইলেও করতে পারি না, বাধা থাকে। তাও আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে সময় দিই, ফ্রেন্ডসের সাথে বাইরে যাই, আড্ডাটা মারি, ওটাও অনেক ভালো লাগে, ঈদটা কাটতে খুবই মজা লাগে। জিসান, ছোটবেলার কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? ছোটবেলায় নিশ্চয়ই পিস্তল কিনেছেন বা বেলুন কিংবা খেলা গাড়ি খেলনা কিনেছেন, কোন জিনিসটা মিস করেন সবচেয়ে বেশি ছোটবেলার? অবশ্যই মিস করি যে ঈদের দিন সকালবেলা যখন এই নামাজ পড়তে যেতাম, তখন নামাজ শেষে হয়তো বা কোনো কিছু কেনার একটা বাবার কাছে আবদার থাকতো, তো কিনে না দিয়ে ওইটা মানে একটা অন্যরকম ফিলিংস ছিল ছোটোবেলা। তারপর হয়তোবা মাঝে মাঝে মেলা হতো, ওদিকে সব বন্ধুরা যেতাম, এগুলাই অনেক মিস করি এখন। রাব্বি? আমি আসলে ছোটবেলাতে গ্রামের বাড়িতে ঈদ করা হতো, তো বাবা তো এখন নেই, তো আসলে বাবার ওই জিনিসটা আসলে বেশি মিস করি যে যেই আসলে বাবা থাকার একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করতো। সো এখন ঈদটা আসলে ওই জিনিসের সবচেয়ে বেশি মিস করা হয় যে বাবা নাই। সো এখানে এখন ঈদ করা হয়, এখানে ফ্রেন্ডদের সাথে ঈদ করা হয়। এই তো এখন আসলে যখন আগে ছোটবেলাতে আমরা হয়তো বা সালামি নিতাম নামাজটা পড়ার আগেই, হয়তো বা নামাজ পড়ার পরে আমরা সালামি নিতাম, তো এখন আসলে বয়সের সাথে সাথে বা পরিবেশের সাথে সাথে এখন আসলে সালামিটা দিতে হচ্ছে। তো এই জিনিসটা আসলে খুব মিস করি যে সালামিটা নেওয়া হয় না। বাট তাছাড়া খুব আলহামদুলিল্লাহ খুব ভালো যায়, পরিবার ফ্রেন্ডস সবার সাথে খুব ভালো ঈদ কাটে। সালামি নিয়ে কোনো মজার ঘটনা আছে কিনা? যেমন আমি যদি একটু উদাহরণ দিই, আমার ছোটবেলায় মনে পড়ে আমরা প্ল্যান করে যেতাম, অনেকে আছে সালামি দিতে চাইতো না, বা আমাদের অফিস কলিগরা অনেকে আছে সালামি দিতে চাইতো, তখন আমরা হচ্ছে 5-6 জন 10 জন মিলে প্ল্যান করে যেতাম যে এর থেকে সালামি আদায় করতেই হবে। মানে এরকম সালামি নিয়ে কোনো মজার ঘটনা মনে পড়ে কিনা, কারো কাছ থেকে কখনো আদায় করতে গিয়েছিলেন কিনা? প্রিমিয়ার লিগের সময় আমাদের তো ঈদের পরে সুপার লিগ শুরু হয়েছে, তো লাস্ট ইয়ার তো আমরা হচ্ছে সালামি তো আমরা এখন সত্যি কথা বলতে ওরকম কারোর কাছ থেকে সালামি পাই না। তো পরে আমরা মোসাদ্দেক ভাইয়ের কাছে আমরা কয়েকজন গেছি, তো ভাইরে ধরছি যে আমরা যে ভাই সালামি দিতে হবে। তো প্রথমে ভাই না করছে, তারপরে বলছে আচ্ছা ঠিক আছে, পরে সবাইকে সালামি দিছে। আপনাদের কাছে দেশের অনেক কিছু চাওয়ার আছে, দেশের মানুষ অনেক কিছু চায়, নিজেরা কি আসলে কোনো ধরনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন যে ক্রিকেট মাঠে ধাপে ধাপে এই জায়গায় যাওয়া যায়? রাব্বির কাছে একটু জানতে চাই শুরুতে। এখন আসলে চেষ্টা করছি যে কিভাবে গেমটাকে ডেভেলপমেন্ট করা যায়, স্কিলটাকেও কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কারণ আমরা তো এখনও ইন্টারন্যাশনালে ওরকমভাবে এখনও ইন করতে পারিনি। তো আসলে যেহেতু আমাদের অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, ইন্টারন্যাশনাল খেলছেন, তো আসলে তাদের সাথেও দেখে শেখার ট্রাই করছি যে আসলে তারা কীভাবে ইন্টারন্যাশনাল খেলার জন্য তারা প্রিপারেশন নেয়। তো তাছাড়া কিছু প্লেয়ারদের সাথেও আমরা কথা বলার ট্রাই করি যে আসলে ভাইয়া কীভাবে কী করা যেতে পারে। তো এই জিনিসগুলো আসলে তারাও আমাদেরকে সাজেশন করছেন।
তো এই জিনিসগুলোই আসলে নিয়ে কাজ করছি যে কিভাবে আসলে গেমটাকে আসলে ইমপ্রুভমেন্ট করা যায় আরও। কারণ ইন্টারন্যাশনালে আসলে আপনাকে প্রতিদিনই আপনার রেজাল্ট করতে হবে। কারণ আপনি যদি রেজাল্ট না করেন তাহলে আলটিমেটলি আগাতে পারবো না আমরা। সো আমাদেরকে আগাতে হলে অবশ্যই আমাদেরকে মানে লাইক প্রতিদিনই আপনাদের কিছু না কিছু টিমকে আপনার কন্ট্রিবিউট করতে হবে। তো ওই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা হচ্ছে। একটু জিসানের কাছে জানতে চাইবো, জিসান নিজেকে নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে? না, অবশ্যই প্ল্যান একটা নিয়ে আগাচ্ছি যে কিভাবে ইন্টারন্যাশনালটা ডোমিনেট করা যায়, ইন্টারন্যাশনাল কিভাবে ওই সার্কুলার সময়টাতে কিভাবে নিজেকে বেস্ট দেখা যায়। ওই জন্য অনেক স্কিলে কাজ করতেছি, ইভেন মেন্টালি অনেক কিছু চিন্তাভাবনা আসতেছে যে কিভাবে ওই জায়গাটাতে ডেভেলপ করা যেতে পারে। কারণ ওই জায়গায় খেলাটাই ইজি, কিন্তু ওই জায়গায় ডোমিনেট করাটা অনেক টাফ। ওদিকে ডোমিনেট করতে যদি পারি আমরা অবশ্যই দেশকে অনেক ভালো কিছু দিতে পারবো। তো অনেক ন্যাশনাল প্লেয়ারদের সাথে কথা হয়, রিসেন্ট লিটন ভাইয়ের সাথে কিছু ব্যাপারে কথা হয়েছিল। তো উনি অনেক কিছু বলছে যে ওগুলা নিয়ে কাজ করলে হয়তো ওই জায়গাতে অনেক ইজি হবে। ওনার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে উনি আমার কাছ থেকে শেয়ার করেছিল আমাকে এবং রবিন ভাইকে, তো বিসিএল যাওয়ার আগে। তো অনেক কিছু বলছে যে এভাবে করলে হয়তো বা ওই জায়গাটাতে অনেক ভালো কিছু করতে পারবে। তো ওগুলো নিয়ে কাজ করতেছি, চিন্তা করতেছি গেমটাকে কীভাবে আরও ডেভেলপ করা যেতে পারে, স্কিলের দিক থেকেও মেন্টালের দিক থেকেও। তো ওই নিজেকে রেডি করতেছি ইন্টারন্যাশনালের জন্য ইনশাল্লাহ। জাতীয় দলের কথা বলছিলেন যে জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়, সবচেয়ে বেশি জাতীয় দলের কোন ক্রিকেটারের সাথে বেশি কথা হয় বা পছন্দের ক্রিকেটার কে আছেন জাতীয় দলে? বেশি কারোর সাথে কথা হয় না, খুব কম সময় সবার সাথে যতটুকু সময় পাই, যাকে কাছে পাই সবসময় চেষ্টা করি ওনাদের কাছ থেকে কোনো কিছু শেখার জন্য। তো ওনারা সবসময় হেল্প করেন, মুশফিক ভাই, লিটন ভাই, শান্ত ভাই, আদার্স মুসাদ্দিক ভাই, ওনারা যারা আছেন সবাই একটু না একটু টিপস দেন। খেলার বিষয়ে কথা হয়, কী নিয়ে আরও ডেভেলপ করা উচিত আমাদের, যারা ইয়াং প্লেয়ার আছি আমরা, ওই জায়গায় গেলে কোন জিনিসগুলো আমাদের ফেস করতে হবে, কোন জিনিসগুলো ফেস হার্ড সময় যাবে আমাদের, কি করলে ওই জায়গায় গিয়ে আমরা ইজিলি অনেক কিছু করতে পারবো। তো এগুলো নিয়ে অনেক কথা হয়, অনেক সমালোচনা হয় যে খেলার বিষয়ে বা আদার্স যে লাইফস্টাইলগুলো আছে সব কিছু নিয়েই কথা হয়। আর ফেভারিট প্লেয়ার বলতে গেলে বাংলাদেশের মধ্যে আমি লিটন ভাইয়ের ব্যাটিং অনেক পছন্দ, আর বাইরের দেশের রোহিত শর্মার ব্যাটিং একটু ভালো লাগে। রাব্বির কাছে একটু জানতে চাইবো, রাব্বিও বলছিলেন যে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে আসলে কথা হয়। আপনার পছন্দের ক্রিকেটার কে আছেন জাতীয় দলে এবং কার সাথে বেশি কথা হয়? আমার তো অবশ্যই সাকিব ভাই পছন্দের। তো তাছাড়া অনেক প্লেয়ারই আছেন যে ভালো লাগে তাদের খেলা, লাইক তামিম ভাইয়ের সাথেও কথা হয়েছে আমার, আপনার NCL T20তেও তার সাথে কথা হয়েছে। তাছাড়াও শান্ত ভাইয়ের সাথেও কথা হয়। তো শান্ত ভাই আমাকে মানে এই BCL আমাকে একটা জিনিস বলছে যে মানে ভালো লাগছে আমার কথাটা, যে শান্ত ভাই আমাকে বলছে যে ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই, যে নিজের কাজটা নিজে করে যাও, সাকসেস তোমার আসবেই। তো আসলে আমি চেষ্টা করছি। তাছাড়া তাইজুল ভাই আমাকে, যেহেতু আমিও লেফট হ্যান্ড স্পিনার, তাইজুল ভাইও লেফট হ্যান্ড স্পিনার, সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বর্তমানে টপ লেফট হ্যান্ড স্পিনার তাইজুল ভাই আমার কাছে মনে হয়। তো তাইজুল ভাইয়ের সাথেও কাজ করা হচ্ছে। তাইজুল ভাই কিছু কাজ দিয়েছেন। সো আসলে ভালো লাগে যখন ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদেরকে গাইডলাইন দেয়, ওই জিনিসগুলো যখন আমরা বেনিফিট হই। সো ওই জিনিসগুলো আসলে করতে অনেক ভালো লাগে। আমরা এই যে রাজশাহী ওয়ারিয়র্সে যখন খেলা হচ্ছিল BPL, তখন একটা গল্প শুনছিলাম রিপন মণ্ডলের, সবাইকে খুব বেশি মাতিয়ে রাখতো, যেখানে যেহেতু একটু হাসির আবহাওয়াটা নিয়ে আসতো, কেউ মন খারাপ করতে থাকতে পারতো না। এরকম মানে কেউ আছে কিনা বা মনে পড়ে কিনা যে সবসময় একটু কারো মন খারাপ হয়েছে, এই লোকটার কাছে যাও, মন ভালো হয়ে যাবে? আমরা আসলে সত্যি বলতে সবাই খুব সাপোর্টিভ। আমরা যারা মানে কয়েকজন আছে আমরা খুবই সাপোর্টিভ। লাইক আমরা সবার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, লাইক আমি, রবিন, জিসান, রিপন, লাইক আমাদের রাকিবুল ভাইও আছে। তো আমরা আসলে সবার সাথে ডিসকাস করি যে আসলে আমাদের তো এরকম হচ্ছে, এরকম লাগছে। তো আসলে অটোমেটিক্যালি ওইখান থেকে একটা ফিডব্যাক আসে বা আমাদের থেকে একটা ফিডব্যাক যায়। তো এই জিনিসগুলো হয় যে জিসানের কাছেও হয়। যেমন জিসানকে আমার কাছে মনে হয় যে জিসান যখন 19 ইন্ডিয়া সিরিজ, ইন্ডিয়াতে আমরা যখন খেলতে গেছিলাম ট্রাইনেশনে, তখন ওর একটু আপ অ্যান্ড ডাউনস যাচ্ছিলো। সো তখন আমার একটা জিনিস মানে আমি ওকে একটা জিনিসই ওকে বলছিলাম যে যেই সময়টা যাচ্ছে এই সময়টা সবসময় থাকবে না। সো যখন ভালো সময় আসবে ওই সময় ক্যাশ ইন করতে হবে। সো এরকমভাবে আসলে এই জিনিসগুলো হয়, এক একজনের মাধ্যমে এক একটা ফিডব্যাক আসে। জিসান, মাহফুজুর রাব্বির কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে জিসানের? না, অবশ্যই ওনার মোটামুটি সব কিছুই তো মানে দেখা হয়েছে ছোটোবেলা থেকে। ওনার ভালোর দিক হচ্ছে উনি সাপোর্টিভ, অ্যাজ এ পার্সন হিসেবে ভালো। তো কোনো সময় দেখি নাই যে ওনার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে কারোর সাথে
খারাপ বিহেভ করা বা অন্য কিছু আদার্স যে কাজগুলো অনেকেই করে থাকেন। তো কখনোই দেখি নাই, সবসময় সাপোর্ট করছে, খারাপ সময় ভালো সময়। যখন খারাপ সময় গেছে তখন অনেক কথা বলছে যে এটা না, এটা সময় আসবে। ভালো সময় অবশ্যই ভালো, যে ভালো সময় যাতে ভালো করতে থাকি, খুশি যাতে না হই, ভালোর কোনো শেষ নাই। তো এগুলাই ওনার ক্যাপ্টেন্সি, ছোটবেলা থেকে খেলছে, ক্যাপ্টেন্সি ভালো লাগে। রাব্বির আসলে জিসানের কোন জিনিসটা আপনার ভালো লাগে? আমার কাছে মনে হয় যে ওকে যদি কোনো কিছু কেউ বলে, ও ওই জিনিসটা নিয়ে চিন্তা করে আর ওটাকে এক্সিকিউট করার ট্রাই করে। সাকসেস হবে না, এটাই স্বাভাবিক। সো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা নিয়ে ট্রাই করে যে। আর আমি ওর সবচেয়ে বেশি ভালো লাগে ও যখন অফ ফর্মে ছিল বা মাঝে মধ্যে যখন ও একটু আপ অ্যান্ড ডাউনস যায়, সো ওই সময়টা ও খুব হার্ড ওয়ার্ক করে। সো এই জিনিসটা আসলে খুব ভালো লাগে যে ও ভালো করার ওর ভিতরে অনেক তাগিদ আছে। জিসানের কাছে একটা জিনিস জানতে চাইবো, আপনি তো বিপিএলে খেলেছেন, রাশিয়া ওয়ার্সে খেলেছেন, সেখানে সাহিবজাদা ফারহানকে পেয়েছেন, যে টি-20তে এখন খুব বেশি ভালো র্যাঙ্কিংয়ে আছে, টপ 5-এর মধ্যে সম্ভবত আছে যদি ভুল না করি। তার কাছ থেকে আসলে ব্যাটিং নিয়ে কোনো পরামর্শ পেয়েছেন কিনা? আপনি যেহেতু ওই জায়গাটায় ব্যাটিং করেন, ওপেনিংয়ে ব্যাটিং করেন। না, ওর সাথে যখন আমি নেটে একসাথে ব্যাটিং করছিলাম তো আমাকে একটা কথা বলছিল, আমি নেটে দু একটা বল আমার ভালো কানেক্ট হচ্ছিল না, তো বলছিল যে আমাকে ডাক দিচ্ছে যে এদিকে আসো। তো বলছে তুমি যখনই নেটে ব্যাটিং করবা চিন্তা করবা যে ম্যাচ খেলতেছো, তখন ম্যাচ যখন চিন্তা করবা তখন তোমার বডি, তোমার রিয়াকশন টাইম সব কিছু ম্যাচের মধ্যে হবে। আর তুমি যখনই চিন্তা করবা নেটে ব্যাটিং করতেছো তখন তোমার সব কিছু স্লো হয়ে যাবে। তো ওই কথাটা আমার খুব ভালো লাগছে। তারপরের বল থেকে আমি ওভাবে চিন্তা করছি, তো প্র্যাকটিস করছি, আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা। যাক, আমরা আরেকটু পছন্দ অপছন্দের কথা জানতে যাবো। পাহাড় নাকি সমুদ্র? বোথ। বোথ। পাহাড়। পাহাড়। জন সিনা নাকি রক? জনসিন। জন সিনা বেশি পছন্দ, রক পুরানো হয়ে গেছে। না, আসলে জনসিনার রেসলিংটা আমরা দেখেছি, সো রক তো তার একটু আগের। তো জনসিনারটাই দেখা হয়েছে, সেই জন্য জনসিনাকেই ভালো লাগে। এখন সাম্প্রতিক সময়ে কারো আছে প্রিয়? এখন তো ডাব্লিউডাব্লিউ দেখা হয় না। দেখা হয় না খুব একটা। আর এর বাইরে যদি আমরা জানতে চাই, যে বই নিয়ে জানতে চাইলাম, গান নিয়ে জানতে চাইলাম, কোন জিনিসটা করতে পছন্দ হয়? সাইকেল নাকি বাইক চালানো, কোনটা বেশি ফেভারিট? বাইসাইকেল নাকি মোটর সাইকেল? গাড়ি। গাড়ি। একটাও না? বাইক চালালে বাইক রিস্কি এখন, সেই জন্য বাইকে থেকে এখন গাড়িটা ভালো লাগে। গাড়িটা ভালো লাগে। আর তারপরে এর বাইরে আর কি কি করতে পছন্দ লাগে? মানে হবিগুলো কি আসলে জিসানদের? কেউ চিত্রাঙ্কন করে, কেউ অবসর সময় বসে গান শুনে, কেউ পড়ালেখা করে, মানে হবি কি? ক্রিকেটের বাইরে আসলে হবিটা কি? এখন আসলে হবি বলতে এখন ক্রিকেটের বাইরে আসলে আমার বাসার ছাদে একটু আছে, বাগান টাইপের আছে। তো আসলে একটু সময় পেলে হয়তো বা একটু ট্রাই করি একটু পানি দেওয়ার, এই ভালো লাগে আর কি। একটু গাছ বাগান করার একটু শখ একটু আছে, ভালো লাগে, গাছের টাটকা ফলটা খেতেও ভালো লাগে। সো আসলে গার্ডেনিং এর একটা শখ আছে, এটা জন্মাচ্ছে এখন। এটা খুবই ভালো একটা শখ। আর না, আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা আশা যে আমি গরু ফার্ম করবো। এটা আমার ছোটবেলা থেকে একটা অনেক ইচ্ছা যে আমি গরু, মানে ঈদে আসলে, কুরবানি ঈদে আসলে আমি মানে অনেক সময় অনেক ঘুরি হাটে বা ফার্ম আদার্স। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমার হবি আর কি ফার্ম করা, গরু ফার্ম। অনেক আড্ডা দিলাম, অনেক গোপন কথা জানলাম, কার কি পছন্দ সেটা জানলাম। আমরা সময় হয়েছে শেষ করার। ঈদের এই আমেজ চলতে থাকবে। যারা ঈদে মানুষ আমাদেরকে দেখছে তাদের জন্য একটু ছোট্ট করে বার্তা দিবেন কিনা? না, আসলে আমাদের তো অবশ্যই অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। সো আমরা আসলে একটাই মেসেজ থাকবে যে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে যে খারাপ সময়ে আমাদের পাশে বেশি থাকবেন, কারণ ভালো সময়ে সবাই থাকে। সো আমার মানে একটা জিনিসই বলা থাকবে যে যখন একটা প্লেয়ারের খারাপ সময় যাবে তখন আপনারা আরও বেশি সাপোর্টিভ হবেন, তাদের জন্য আরও বেশি দোয়া করবেন, যারা যেন তারা খুব ভালো বাউন্স ব্যাক করতে পারে, আরও দেশকে ভালো কিছু দিতে পারে। সবাইকে বলবো যে আমাদের খারাপ সময় পাশে থাকবেন, যেন আমরা ভালো খেলতে পারি। ভালো সময়ও পাশে থাকবেন, সাপোর্ট করবেন যেন আরও বেশি ভালো খেলতে পারি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দেশকে অনেক ভালো কিছু সার্ভ করতে পারি। জিসান এবং রাবি, আপনাদের দুজনকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের ঈদ বন্ধুত্বের আড্ডা চলছিল, নিশ্চয়ই সেটা আরও অনেকটা সময় ধরে চলতে হবে, তবে আমাদের ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন পোলার স্ক্রিমের সৌজন্যে ঈদ বন্ধুদের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের আড্ডা বা বন্ধুত্বের গল্প। নিশ্চয়ই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।